সেই সিদ্ধান্তটা মুখ্যমন্ত্রী কেন নিলেন না, আমি মুখ্যমন্ত্রী নিলেন না বলবো, কারণ আমি ঠিক। চন্দ্রবাবু ভট্টাচার্যকে বলবো না। তিনি দায়টা গ্রহণ করতে চাইছেন না। এটা ঠিক নয়, একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এটা আশা করা উচিত নয় আমাদের। কিন্তু কালকে সব মেনে হুম। নেওয়ার পরে যে পিছিয়ে গেলেন মুখ্যমন্ত্রী, এটাতে কি জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা আরো বেশি অক্সিজেন পেয়ে গেল এবং মুখ্যমন্ত্রী কি একটু ব্যাকফুটে চলে গেলেন? আমি তোমাদেরই লোক বললেই আমি তোমাদেরই লোক হওয়া যায় না। মুখ্যমন্ত্রী কি একা হয়ে পড়ছেন, এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন। নমস্কার, সবাইকে খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের এই ধর্মঘট, এই কর্মবিরতি প্রত্যাহার করার নির্দেশ দেওয়ার পরে দুবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, একবার নবান্নে, একবার গতকাল কালীঘাটে বৈঠকের ব্যবস্থা করা হয়েছিল এবং দুবারই এই বৈঠক ভেস্তে যায়। গতকালও সেই বৈঠক ভেস্তে গেছে, আপনারা দেখেছেন, জেনেছেন। এবং এই বৈঠক ভেস্তে যাওয়ার পরে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন এবং বিস্ময়ও কাজ করছে। এর ভবিষ্যৎ কি, এটা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। এই সমস্ত বিষয়টিকে বিশ্লেষণ করার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, প্রথমেই আমাদের সমস্ত দর্শকের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আপনি প্রথমে এই বিষয়টাকে, এই যে পরপর দুটো মিটিং ভেস্তে গেল এবং যেগুলো তার কারণগুলো কি এবং তার পেছনের রাজনৈতিক উদ্দেশ্যগুলো কার কি আছে, এগুলো যদি একটু আপনি আমাদের দর্শকদের কাছে ব্যাখ্যা করেন। এর আগে যে বৈঠকটা হয়েছিল, হওয়ার কথা ছিল, সেটা ভেস্তে গিয়েছিল মূলত এই যে লাইভ ভিডিও স্ট্রিমিং হবে কিনা, দেখানো হবে কিনা, এটা একটা মস্ত বড় শর্ত ছিল। বাকি শর্তগুলো আমি পরে আসছি। এই যে শর্তটা ছিল তাই নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন এটা যেহেতু বিচারাধীন বিষয় তাই এটা করা যাবে না। এটা একটা, তাও তাদের দিক থেকে একটা যুক্তি ছিল, সেই যুক্তিটা মেনে নেওয়া গেল। হ্যাঁ, বলতে পারে, কারণ সুপ্রিম কোর্ট বলতে পারে যে এখন যেহেতু বিচারাধীন সেখানে বাইরে কেন প্রশাসনিক কাজকর্ম নিয়ে দেখানো হবে। যদিও এই যুক্তিটা খুব একটা যে গ্রহণযোগ্য বলে মনে হয়েছে, আমার মনে হয়নি। এর হ্যাঁ, মধ্যে এটা নিয়ে কিছু অনেক ফাঁক আছে। আইনজীবী মত দিয়েছেন এবং হ্যাঁ, সুপ্রিম কোর্টের খুব ফাঁক প্রাক্তন আছে। প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলিও তার মতামত জানিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, কারণ এটা অনেক ফাঁক আছে, কারণ প্রশাসনিক কাজকর্ম কি হবে তাই নিয়ে কোনো সুপ্রিম কোর্টের কোন রকমের রায়ের মধ্যে ছিল না। এবং শুধু তাই নয়, প্রশাসনিক যিনি মাথায় আছেন, মানে নেতৃত্বে আছেন, মুখ্যমন্ত্রী, তিনি যদি কোনো একটা সিদ্ধান্ত নেন, এই যে সিদ্ধান্তটা কি না, অন্যের সঙ্গে কথা বলা, অন্যের সঙ্গে কথা বলবেন কার সঙ্গে, যারা মূলত যারা স্টেক হোল্ডার, সেই স্টেক হোল্ডার মানে হচ্ছে যারা ডাক্তার, তাদের সঙ্গে কথা বলছেন এবং সেটা দেখানো হচ্ছে। সেই দেখানোর মধ্যে কিন্তু কোনো বা তাতে কোনো বিচারের রায়ের কোনো প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে না। এটা থাকে না, এই কারণেই থাকে না কারণ সেটা দুটো পক্ষই দেখানো হচ্ছে। এটা তো এমন নয় যে একটা পক্ষকে দেখানো হচ্ছে। কাজে প্রভাবিত হওয়ার কিছু আহ, বিশেষ করে বিচারপতিদের বা সুপ্রিম কোর্টের এটাই প্রভাবিত হওয়ার কিছু ঘটনা কথা নয়। তাও তিনি বলেছেন, যখন আমি মেনে নিলাম, তার মনে হয়েছে, যখন হয়তো মনে হয়েছে যেখানে অন্য যারা থাকবে তারা এমন কিছু বেফাঁস কিছু বলে ফেলতে পারে, হতে পারে যে সেই কথাটা রাজ্য সরকারের বিরুদ্ধে চলে যাবে, সেটা হতে পারে। যে অনেকে আমলা থাকবেন বা সরকার থাকবে, সরকারের কোন আমলাদের কেউ নেতৃস্থানীয় মাথায় যারা আছেন কিছু একটা বলে ফেললেন, শীর্ষ নেতৃত্ব, এটা হতে পারে। তো এটা মেনে নিলাম, কিন্তু যেটা হলো তারপরে, যেটা হয়েছে, মানে কালকে যেটা হয়েছে, কালীঘাটের ডাকা হলো, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গেলেন জুনিয়র চিকিৎসকদের সামনে কথা বলতে। সেটা একটা খুব অত্যন্ত একটা আমার কাছে মনে হয়েছিল অত্যন্ত একটা মূল্যবান একটা ইয়ে। এবং প্রকৃত অর্থে একজন মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করা উচিত তুমি সেটা করেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে নয়, এই নিয়ে তিনি করেছেন দ্বিতীয়বার গেলেন, আগে 5 বছর আগে রাজনৈতিক গেছিলেন নেত্রী ওই শিক্ষকদের ওখানে একবার ধর্ণা গিয়েছিলেন দিতে, শিক্ষকদের ওখানে, ওই যে মানে চাকরির ব্যাপারে। চাকরির। হ্যাঁ। যদিও সেই সমাধানটা এখনো হয়নি, সেটা এখনো হয়নি। তো যাই হোক, তাও তিনি গেছেন এবং গিয়েছেন শুধু না, তিনি হাত জোড় করে বলেছেন এবং ডাক্তাররাও প্রত্যুত্তরে হাত জোড় করে যা যা বলার বলেছেন। তিনি বলেছেন বৈঠকে বসতে চান, তো বৈঠকে বসতে চান তিনি বলেছেন। তারপরে চিকিৎসকদের বলা হয়েছে তারা আসতে পারেন।
এই একই কথা উঠেছিল, লাইভ ভিডিও স্ট্রিমিং, কিন্তু শেষ পর্যন্ত সেটা চিকিৎসকরাও মেনে নেন, দরকার নেই। ওনারা যেটা বলছেন, ভিডিওগ্রাফি, যাদের তারা ভিডিওগ্রাফি করবেন তাদের দিয়ে দেখানো হবে, সরকারি ভিডিওগ্রাফি যারা করবেন তারাই দেখানো হবে, এটাই। কিন্তু তারপরে বলা হয় এটা দেখানো হবে না, বা এই ব্যাপারটা খুবই ধোঁয়াশার মধ্যে। কিন্তু এটা কি করা হবে না করা হবে এটা নিয়ে হুম কিন্তু খুব পরিষ্কার উত্তর আর মুখ্যমন্ত্রীর কাছে আমরা পাইনি, আমরা অন্যদের কাছ থেকে পেয়েছি। হুম এটা হলো একটা। কিন্তু তারপরে চন্দ্রিমা ভট্টাচার্য বেরিয়ে এসে বললেন অনেক দেরি হয়ে গিয়েছে, আর বৈঠক হবে না। এই তো মোটামুটি লোকের কাছে যা জানা গেল, একটু বুঝতে পারলাম গৌতম দা, আমরা। আপনাকে আমি কিন্তু একটু একটু তখন অ্যাড করে দিই। চিকিৎসক, একটু একটু আপনার হ্যাঁ, হুম যে হুম তার আগে হ্যাঁ, জুনিয়র ডাক্তাররা যেটা বলেছিলেন, আমি হুম ওটা একদম দেখছিলাম তো, ওরা হুম কিন্তু লাইভ হুম স্ট্রিমিং এর হুম হুম। ব্যাপারটা থেকে সরে আসে। ওইটা হ্যাঁ, তখন ওইটা সরে আসে বললেন, সরে আসে, সেটা এবং সরে আসে। এবং তারপরে হ্যাঁ, ওরা ওটা সরে আসে, একদম মুখ্যমন্ত্রী তারপরে যা ভিডিও, বলেছিলেন যে মিনিটস লিখে দেওয়া হবে, একদম হ্যাঁ, তাতে সম্মত হয়ে যান হুম হুম, একদম শেষকালে। হ্যাঁ, সম্মত। এবং সম্মত নয়, তাদের মুখ্যমন্ত্রী এটাও বলেছেন দুপক্ষের সই থাকবে, দুপক্ষের এটাও সহিত ওরা রাজি হয়েছিল। ওরা একদম পুরো দুপক্ষের সই, মুখ্যমন্ত্রী হ্যাঁ, পুরোটাই দুপক্ষের মেনে সই নেয়। থাকবে। হ্যাঁ, আমি এই ব্যাপারটা নিয়ে অত বেশি কেন বলতে চাইছি না, তার কারণ আছে। কারণ এইগুলো হচ্ছে নিটিগ্রিটি, ঠিক এগুলো হল ঠিক। নিটিগ্রিটি। এটা 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 করা হবে কিনা, ওটা করা হবে কিনা, ওটা মানা হবে কিনা, এটা মানা হবে না, এটা 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 হচ্ছে বাইরের কথা। এইগুলো হচ্ছে এড়িয়ে যাওয়ার কথা। আমি বৈঠক করব কি না করব তাই নিয়ে যে দোটানা, এটা হচ্ছে টানা পোড়েনের গল্প। আমি টানা পোড়েনের গল্পের মধ্যে যাচ্ছি না, আমি যাচ্ছি বৈঠকটা হবে কি হবে না, হবে না। সেই সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্তটা মুখ্যমন্ত্রী কেন নিলেন না। আমি মুখ্যমন্ত্রী নিলেন না বলবো, কারণ আমি ঠিক। চন্দ্রিমা ভট্টাচার্যকে বলবো না। হ্যাঁ, এবং এইটা হচ্ছে মূল যখন কথা, নিলেন না এইটা তখন নিয়ে যে, তিনি স্নায়ুযুদ্ধে জয়ী হয়ে গেছেন। তিনি হ্যাঁ, তখন স্নায়ুযুদ্ধে কিন্তু জয়ী হয়ে গেছেন, কিন্তু তিনি কিন্তু যা চেয়েছিলেন তা রাজি হয়ে গেছে ওরা। আমি সেটাই বলতে চাইছি। হ্যাঁ, রাজি হচ্ছে, কিন্তু কিন্তু কেন হলেন না, এইটা কেন হলেন না, এইটা হচ্ছে মূল কথা। মূল ব্যাখ্যাটা হচ্ছে এর মধ্যে, যে ব্যাখ্যাটা কোথাও কেউ বলছে না, কেউই বলছে না। তা একটু ডিটেলে বলতে হবে, বিশদে। যে প্রথমত, মুখ্যমন্ত্রী যে দলটা চালান, সেই দলটা তিনি কার্যত, মানে বলতে যায় ভারতপক্ষে, তিনি একা চালান। অন্তত সাধারণ মানুষের কাছে ঠিক সেই ধরনেরই একটা বার্তা আসে, তিনি একা চালান, এক নম্বর। এবং নির্বাচনের সময় বলা হয় এই ভোটটা তার জন্যই লড়া হচ্ছে, তিনিই প্রত্যেকটা কেন্দ্রে তিনিই আছেন, তার জন্য প্রত্যেকে তাই বলে। একদম। কাজেই রাজনীতির এই যে এই সমস্ত যা দায়, সেটা যা সিদ্ধান্ত হবে না হবে, বা যদি কোনো ব্যর্থতা হয় সাফল্য হয়, তাই তার হওয়ার কথা সম্পূর্ণ। কিন্তু তিনি একটা কথা এর মাঝখানে বললেন যে ওখানে পরিচালন কমিটি বা বিভিন্ন হাসপাতালে কি হয় সমস্ত কিছু সবাইকে তিনি চেনেন না, বা জানেন না, বা কি হচ্ছে তা তিনি জানেন না। এটা তো তার নিজস্ব দপ্তর, সেটা তো তার জানা তার নখদর্পণে থাকা উচিত। যদি নাও থাকে, তাও ইতিমধ্যে বাই দিস টাইম, এতদিন হয়ে গেল, তার কাছে তো পাহাড় হয়ে যাওয়া উচিত তথ্যের। সমস্ত তথ্য তার একদম হাতের মুঠোয় থাকার কথা। তারপরেও তিনি বলছেন জানেন না। কেন ঠিক। বলছেন এটা? বলছেন মানে হচ্ছে তিনি দায়টা গ্রহণ করতে চাইছেন না। এটা ঠিক নয়, একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এটা আশা করা উচিত নয়। আমাদের আমাদের কোন মুখ্যমন্ত্রী যিনি সমস্ত ব্যাপারটাই বলেন তার উপরেই নির্ভর করছে। এবং আমরা দেখেছি যত প্রশাসনিক, যত রকমের আমরা যে যে জায়গায় সিদ্ধান্ত হয়, যে যে সভা হয় বিভিন্ন রাজনৈতিক বা প্রশাসনিক, সেখানে তিনিই বলেন, এবং তিনি প্রশাসনিক কর্তাদের সরাসরি নির্দেশ দেন, এটা তুমি দেখে নিও, এটা তুমি দেখে নিও। সমস্ত আইএএস অফিসারদের, সমস্ত মুখ্য সচিব থেকে স্বাস্থ্য সচিব, সমস্ত সচিবদের তিনিই নির্দেশ দেন, এবং তারা বসে থাকেন, তিনি করেন। কাজেই এটা তার জানার কথা ছিল, তিনি জানেন না কেন আমি জানি না। তিনি যদি না জানেন সেটাও তার ব্যর্থতা, আর তিনি যদি জেনে থাকেন এবং দেখেন যে ব্যর্থ হয়েছেন, সেটা বলতে পারছেন না, সেটা একটা দুর্বলতা। এর কোনোটাই কিন্তু খুব একটা মুখ্যমন্ত্রীর পদের সঙ্গে খাপ খায় না। এটা হলো এক নম্বর। দ্বিতীয় কথা, এটা এর চেয়েও বড় কথা, যে কোনো মুখ্যমন্ত্রী, মানে বিশেষ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যখন এই কথাটা বলছেন বা থাকছেন বা যাচ্ছেন, তখন আমরা
কাদের দেখতে পাচ্ছি, আমি দুটো সভার কথা বিশেষ করে বলছি আজকে। একটা সভা দেখেছি যেখানে সমস্ত মহিলারা, সাংসদ এবং বিধায়করা তার সঙ্গে ছিলেন এবং একটা মঞ্চে তারা সবাই মিলে বলেছিলেন কি কি করা উচিত, কি কি করা হচ্ছে, তারা সবাই মিলে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন, তাদের দেখেছিলাম সমবেত ভাবে। কিন্তু সেটায় কোনো ব্যক্তিগত কণ্ঠস্বর শুনিনি, ব্যক্তিগত শুনিনি। মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটা ডিটো হয়েছে, আমি সেটা মধ্যে সেই জন্য যাব না। কিন্তু যেগুলো সবচেয়ে বড় সভা, নবান্ন হোক বা এখানেই হোক, একমাত্র চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়া কোন রাজনৈতিক যারা নেতা বা নেত্রী বা সাংসদ, দীর্ঘদিনের সাংসদ, অভিজ্ঞ পোড়খাওয়া, তারা কেউ ওখানে ছিলেন না, কাউকেই দেখিনি। আমলারা ছিলেন, আমলারা থাকছেন এবং মুখ্যমন্ত্রী থাকছেন, এই কিন্তু মূল কথা। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এই প্রশাসনটা বড্ড বেশি আমলা নির্ভর হয়ে গিয়েছে। আমলাতান্ত্রিকতা ভালো, কিন্তু খারাপ বলছি না সবসময়, কারণ আমলারা যথেষ্ট শিক্ষিত হন, বুদ্ধিমান হন, কিন্তু তারা কি করেন, তারা কিন্তু রাজনৈতিক কৌশলও বোঝেন না, রাজনীতিও বোঝেন না, এবং তারা আরেকটা জিনিস বোঝেন না, তারা তো মাটির মানুষের কাছাকাছি থাকেন না। আমি একটা প্রসঙ্গত বলছি, এখানে হঠাৎ মনে পড়ে গেল, অরুণা রায় ছিলেন আইএএস অফিসার, এবং আমরা অনেকেই জানি, আজকে তার বিখ্যাত বইও বেরিয়েছে সম্প্রতি। তিনি আইএএস অফিসার ছিলেন, দীর্ঘদিন ছিলেন, 7-8 বছর, তারপর ছেড়ে দেন। তিনি কেন ছেড়ে দেন না, তেমন মনে হয়েছিল তিনি বিশেষ কিছু করতে পারছেন না দেশের জন্য। তারপরে তার স্বামীর সঙ্গে গিয়ে একটি অখ্যাত গ্রামে গিয়ে কাজ শুরু করেন, কিন্তু দেখলেন তখন তার একটা জ্ঞানোন্মেষ হলো যে লোকে, সাধারণ মানুষ, জন্মজুর মাটিতে খেটে খাওয়া মানুষ তাকে খুব একটা বিশ্বাস করে না। কেন করে না? কারণ মনে করে ইনি কি করে আমাদের কথা বুঝবেন, ইনি অনেক উপরের লোক। তাকে তাদের সঙ্গে একাত্ম হওয়ার জন্য একইভাবে থেকে, একই রকম খাওয়া খেয়ে, একই রকম বস্তির মতন কার্যত বাড়িতে থেকে, দিনের পর দিন ডরমিটরিতে থেকে ওই কাজ করে করে তাকে প্রমাণ করতে হলো তিনি তাদের লোক। আমি তোমাদেরই লোক বললেই আমি তোমাদেরই লোক হওয়া যায় না। এই যে আমলারা কখনোই তোমাদেরই লোক হতে পারে না, অত সহজ নয়। হতে গেলে যেটা করতে হয় সেটা যারা সমাজ সংস্কারক বা প্রকৃত রাজনীতিবিদ তারা হতে পারেন। কিন্তু আমি দুর্ভাগ্যের সঙ্গে দেখলাম যে মুখ্যমন্ত্রী সত্যি কথাই মাটির মানুষের কাছাকাছি ছিলেন, একটা সময় বিরোধী নেত্রী হওয়ার সময় তিনি খুব ভালো রকম বুঝতেন। তিনি নিজে শুধু দূরে চলে গিয়েছেন না, তিনি কাদের উপর ভরসা করছেন? কেন তার সঙ্গে এই যে রাজনৈতিক নেতা বা নেত্রীরা নেই? তিনি যে এর পরে সিদ্ধান্ত নেবেন, তাকে শুধু এই আমলা নির্ভর হবে তা হতে পারে না। কিন্তু এরও একটা ব্যাখ্যা আছে, তিনি কেন কাউকে নিচ্ছেন না। এর আগেই তিনি বলেছেন আমি ছাড়া, মানে তিনি ছাড়া আর কেউ কোনো মন্তব্য করবেন না, এটা বলেছেন, তিনি প্রকাশ্যে বলেছেন। এটাই বা কেন বলেছেন? কারণ হচ্ছে তারও যারা ঘনিষ্ঠ বৃত্তি আছে তাদেরও অনেককেই তিনি নিশ্চয়ই বিশ্বাস করছেন। দলের মধ্যে আরেকটা ক্ষমতার কেন্দ্র তৈরি হলে এটা হয়, এটা আমরা জানি, যারা আমরা সাংবাদিকতা করছি আমরা জানি, দলের মধ্যে যদি আরেকটা ক্ষমতার কেন্দ্র তৈরি হয়ে যায়, এবং সেটা যে তৈরি হয়েছে সেটা আমরা জানি। অভিষেক বন্দ্যোপাধ্যায় দূরে আছেন, কাছে নেই, বলছেন না কিছু, চুপ করে আছেন। এর আগে সমালোচনা করেছেন একটিমত সভায়, আমরা দেখেছি 21শে জুলাই ভাইয়েতে, তারপর আর দেখিও নি, কথাও শুনিনি। তার সঙ্গে যারা আছেন তারা কেউ কথা বলছেন না, তার মানে একটা বড় অংশ দূরে আছে। দূরে আছে, এটা ভালো কথা নয়, একটা দলের পক্ষে, একটা সরকারের পক্ষে এটা ভালো কথা নয়। মুখ্যমন্ত্রী কি একা হয়ে পড়ছেন? এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন, উত্তরটা আমার কাছে এখন নেই। কিন্তু আমার তার ভাবগতিক দেখে মনে হচ্ছে এইটা হয়ে যাচ্ছে। এইটা সরকারের পক্ষে এবং দলের পক্ষে আমার মনে হচ্ছে খুব একটা ভালো চিহ্ন নয়, বিশেষ করে দেশের পক্ষে বা বিশেষ করে এই রাজ্যের পক্ষে। হ্যাঁ, এটা আমরা আগেও একটা আলোচনাতে ছিলাম যে এটা করেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে
সক্রিয়ভাবে হাল ধরার জন্য, কোট আনকোট হাল ধরার জন্য এখন প্রচুর খুব পরিকল্পিতভাবে সমাজ মাধ্যমে একই ধরনের যেহেতু এগুলো আসছে, পোস্টগুলো আসছে, হাল ধরার কথা বলছেন তৃণমূলের একটা অংশ। হুম। এটা মানে মানে যেন বেহাল হয়ে গেছে তৃণমূল, তাই একটু হাল ধরার লোক দরকার, এরকম এইটা। তা এ থেকে, হ্যাঁ। হ্যাঁ, এ থেকে একটা পরিকল্পিতভাবে, এবং আমরা এটাও দেখেছি যে অভিষেকের মানে কর্মপদ্ধতিটা একদম অন্যরকম। তিনি কর্পোরেট স্টাইলে একটা বড় টিম নিয়ে কাজ করেন, মানুষের কাছে সেই লোকরা যায়, তারা ফিডব্যাক দেয় এবং তার ভিত্তিতে তিনি তার কর্মপদ্ধতি ঠিক করেন। হ্যাঁ, হ্যাঁ। তো সেটা ভালো অভিষেক কি মন্দ বন্দ্যোপাধ্যায় জানি। হ্যাঁ। হুম। হুম। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমিও জানি, তিনি যেভাবে করেন, তার কাছে নিজস্ব খাতা আছে বা ডায়েরি আছে, তাতে সমস্ত লেখা থাকে। পুলিশের কাজকর্ম, আমলাদের কাজকর্ম সমস্ত তিনি আলাদাভাবে একটা দেখেন বা বিচার করেন। তিনি কতটা সফল কি ব্যর্থ আমরা জানি না, কারণ তিনি এখনো পর্যন্ত কোনো একটা এমন একটা পদে থাকেননি যেখানে নেতৃত্বের মানে প্রশাসনিক নেতৃত্ব তিনি দিচ্ছেন, এরকম আসেননি, এটা ঠিক আছে। আমি যেটা বলতে চাইছি, দলের মধ্যে যদি এই যে বিভাজনটা আছে সেটা যদি হয়, তার সমস্যা হয় এটাই, দল বা সরকার একটা সিদ্ধান্তহীনতায় ভোগে। ঠিক সেই সিদ্ধান্তহীনতাটাই আমি দেখতে পাচ্ছি। যদি মুখ্যমন্ত্রী, আমি ধরে নেওয়া যাক হাইপোথেটিক্যালি, এই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বসতেন, তিনি বলছেন তাকে কি পরামর্শ দেওয়া হচ্ছে, বা তিনি কি বলছেন যে বাইরে থেকে লোকে এদের পরামর্শ দিচ্ছে, বাইরে থেকে উস্কানি আসছে। তিনি প্রকৃত যদি নেত্রী হন, প্রকৃত নেত্রী হন, তাহলে তার সেই কনফিডেন্সটা থাকবে যে বাইরে থেকে শত উস্কানি এলেও তিনি যেটা বলছেন, তিনি যদি ঠিক হন, সত্য হন, তাহলে তার কথাটা এরা মেনে নেবে বা তিনি মানাতে পারবেন। বা কোনো জায়গায় যদি তাকেও একটু সরে আসতে হয়, তাতেও তার কোনো পদের অমর্যাদা হবে না। এই যে কনফিডেন্সটা, এই আত্মপ্রত্যয়টা তার যদি থাকতো, তাহলে তিনি বৈঠকে বসতেন। কিন্তু তিনি বৈঠকে বসলেন না। কেন বৈঠকে বসলেন না? আমি এইটাই বলছি, এই যে সিদ্ধান্তহীনতাটা তখনই হয় যখন আমলা, অনেক সময় আমলারা এমন পরামর্শ দিয়ে থাকেন, তারা চেষ্টা করেন যাতে নেত্রী, যিনি নেত্রী হন বা নেতা হন, যিনি হোক, তাকে আড়াল করার চেষ্টাটা সবসময় থাকে। কি করে তাকে আঘাত থেকে আড়াল করব, এটাই বুঝতে পারে না তারা, এটাই আমলারা বুঝতে পারেন না। যারা রাজনীতি থাকেন, সমাজে থাকেন, যারা সমাজের কাজ করেন, তাদের উপরে যদি ঝড়ঝাপটা নাই আসে, তাহলে তারা রাজনৈতিক নেতা বা নেত্রী হবেনটা কি করে? ঠিক। এটাই তো তাদের সবচেয়ে বড় পরীক্ষা। এটা তো তাদের নিতে হবে। তারা যদি মহিরু হয়ে দাঁড়াতে না পারেন, তাহলে কিসের রাজনৈতিক নেতা বা নেত্রী? একদমই। কিন্তু তখনই তারা বলতে পারেন যখন দেখেন রাজনৈতিক নেতা বা নেত্রী নুয়ে পড়ছেন বা ক্লান্ত হয়ে পড়েছেন, বা তাদের পরামর্শ ছাড়া তারা নড়তে পারছেন না, চলতে পারছেন না। এটা খুব ইম্পর্টেন্ট কথা। এইটা খুব জরুরি কথা যে কোনো ক্ষেত্রে। এই যে বারবার এখন এটা বহু সময় বলা হয় যে, বহু সময় তুলনা টানা হয় বিভিন্ন দলের ক্ষেত্রে বা বিভিন্ন রাজনৈতিক দলের থেকে। আমি কোনো তুলনা এখন আমি টানছি না। আমি শুধু অরুণা রয়ের কথাটা বললাম এই জন্য, কারণ এই যেটা বললাম, যেটা হচ্ছে সে যে কিভাবে একজন আমলা মানুষের কাছ থেকে দূরে থেকে যান, মানুষ তাকে নিজের লোক মনে করে না, কিন্তু রাজনীতির লোককে মনে করতে পারে। সেই রাজনীতির লোকটা যদি মাটিতে নেমে কাজ করেন, তাদের সঙ্গে থাকেন, একই সঙ্গে তারা এই যে সংসদ এবং মাটির মানুষের কাছাকাছি যে সেতু বন্ধন তারা করতে পারে, সংসদ হোক বা বিধানসভা যেখানেই হোক, এই সেতু বন্ধনটাই করতে পারেন তো রাজনীতির লোকেরা। আর যখনই করতে পারেন না, তখন তারা ব্যর্থ হন, তখন তারা পারেন না আর কাজটা করতে। আর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী, আমার যেটা মনে হচ্ছে যে এরকম ছিল না আগে, তারা জিতেছেন, তিনি নিজেই একাই জিতেছেন, এটা তার জায়গা, রাজনীতির জায়গাটা তার, তিনি প্রমাণ করেছেন, সেখানে তিনি কিন্তু একাই চলেছিলেন। আজকে কিন্তু তাকে আমলাদের সঙ্গে কথা বলে চলতে হচ্ছে। আমার মনে হয় শুধু আমলা নয়, রাজনীতির যারা তার সঙ্গে আছে, তাদেরও তার সঙ্গে থাকা উচিত ছিল। তাদের যে তার নিজস্ব একটা যদি বৃত্ত না থাকে, নিজস্ব ঘনিষ্ঠ বলছি না, নিজস্ব বৃত্ত মানে কাজ করার যে বৃত্ত প্রত্যেকটা মানুষের থাকতে হয়, নেতাদের নেতৃত্বে থাকে,
সেটা যদি থাকতো তাহলে কিন্তু আমার মনে হয় এই স্টেলমেন্টটা এতদিন চলতো না। আমরা তো সবাই জানি, তুমি তো জানো অনেকদিন ধরে, যে সংসদেও কিরকম ভাবে আর বিরোধীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য এক একটি দলের এক একজন করে থাকেন, একজন বাদে। যে প্রণব মুখার্জির এই জন্যই এত নাম ছিল, সুনাম ছিল, তিনি সেই কাজটা করতে পারতেন সুচারুভাবে। এমনকি বামেদের মধ্যে এই সীতারাম ইয়েচুরি সেই কাজটা করতে পারছিলেন, এর আগে হরকিষণ সিং সুরজিৎকে সেটাই বলা তিনি হতো। করতেন, হ্যাঁ। ঠিক এখানে তৃণমূলের কাউকে দেখতে পাচ্ছি না, কেউই নেই, তৃণমূলের একজনকেও দেখতে পাচ্ছি না সেই কাজটা করতে পারে। হ্যাঁ, এটা মুখ্যমন্ত্রী যাবেন, তার কথাটাই শুনবে, তিনিই সব কথা বলবেন, এটা তিনি বলেছেন, আগে বরাবর বলেছেন। সে তো ইন্দিরা গান্ধীও বলতেন। কিন্তু তার মানে কি ইন্দিরা গান্ধী সমস্ত জায়গায় গিয়ে নিজেই সমস্ত জিনিস সিদ্ধান্ত নিতেন? তা নয়। আমি একটা প্রসঙ্গ তো বলে ফেলেছি, একটা ঘটনা, এটা কুলদীপ নায়ার লিখেছিলেন, নিজেই লিখেছিলেন। তখন নিউজ প্রিন্টের দাম খুব বাড়ছিল। তো তখন এইচএস গিল্ড থেকে বলা হলো মিটিং করা হবে, গিল্ড থেকে। কুলদীপ নায়ারও ছিলেন। তো তারা সবাই গেলেন প্রাইম মিনিস্টারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে, অ্যাপয়েন্টমেন্ট পেলেনও। তো বসেছিলেন, অনেকক্ষণ বসে থাকার পর প্রাইম মিনিস্টার এলেন কথা বলতে। তো কুলদীপ নায়ার বলছেন, আমরা বলতে শুরু করলাম যে এই যে নিউজ প্রিন্টের দাম বাড়ছে, এরপরে খুব ক্ষতি হচ্ছে এবং আলটিমেটলি একটা ফান্ডামেন্টাল রাইটস এর উপর একটা আঘাত, গণতান্ত্রিক অধিকারের উপর। এইটুকু বললেই, বলতেই ইন্দিরা গান্ধী উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে বললেন, এ ব্যাপারে তো আমার তো আলাদা মন্ত্রী আছে ক্যাবিনেটে, আপনারা তার কাছে গিয়েছিলেন? যে না, আমরা যাইনি। তা আমার কাছে এসেছেন কেন? এবার তো উনি সিদ্ধান্ত নেবেন আগে। বেরিয়ে চলে গেলেন। বললে আমরা চুপ করে বসে থাকলাম, কারণ আমাদের সত্যি কিছু বলার নেই। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে গেলাম কেন? এইটা বলছি, এটা এটা এখানে এইটা আপনি কেন নেই? ঠিকই বলেছেন। এটা আমরাও দেখেছি সাধারণত এই ধরনের আন্দোলনে একটা ব্যাক হুম, চ্যানেলেও একটা আলোচনা চলে, সে দ্বিতীয় হুম, সারির নেতা বা ইয়েতেও। এমনকি হুম। কৃষক আন্দোলনের সময় যে নরেন্দ্র মোদী সম্পর্কে আমরা প্রায় হ্যাঁ। আমরা তার স্বৈরতান্ত্রিক মনোভাবের কথা খানিকটা জানি, তা সত্ত্বেও কিন্তু হুম। নরেন্দ্র সিং তোমার কিন্তু আলোচনাটা চালিয়ে যাচ্ছিলেন। চালিয়ে হ্যাঁ, যে যাচ্ছেন, সিদ্ধান্ত বারবার চালিয়ে। পাল্বা চালিয়ে হুম, যাচ্ছিলেন। এখানে হুম, কিন্তু কোনো ব্যাক চ্যানেলে কোনো আলোচনাও চলছে না, বা কেউ অন্য না। কোনো নেতা নেত্রীর তার কাছে চেয়ে আলোচনা চলছে না, বা মনোভাব এই বোঝার এই এই চেষ্টা করা, এইটা হ্যাঁ, হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং এইটা না হওয়াটা, এই যে না হওয়াটা, এটা খুব ক্ষতিকারক। এবং বিশেষ করে এমন একটা, এই যে স্টেলমেন্ট কোনো দিক থেকে ভালো নয়। স্টেলমেন্ট কেন ভালো নয়? আমি চিকিৎসকদের ক্ষেত্রে বলছি। জুনিয়র চিকিৎসকরা বলছেন যে সিনিয়র যারা আছেন, প্রবীণ যারা আছেন, তারা হাসপাতাল চালাচ্ছেন। এটা, এই কথাটার মধ্যে খুব একটা সার সত্য নেই। কেন নেই আমি বলি। সার সত্য নেই এই জন্যে, আমি দেখেছি সরকারি চিকিৎসা ব্যবস্থায় মোটামুটি সমস্ত কাজটাই কিন্তু জুনিয়র চিকিৎসকদের করতে হয়, বিশেষ করে কলকাতা এবং সংলগ্ন এটা আমরা এলাকায়, আমি এটা দেখেওছি, এটা বলছি। আমরা, হ্যাঁ, সবার এটাই দেখেছি, অভিজ্ঞতা। মূলত তারাই করে থাকেন, তারাই সমস্ত চালায়। কাজটা তারা করে থাকেন। যারা সিনিয়র হন তারা এসে পরামর্শ দেন, তাদের অনুযায়ী হয়তো চিকিৎসাটা চলে, কিন্তু সমস্ত কাজটা কি করবেন? কাজটা তো করেন জুনিয়ররাই। কারণ জুনিয়ররা না থাকলে সাধারণ মানুষের, যেসব মানুষরা এই সমস্ত কর্পোরেট হাউসে যেতে পারবে না, কোনোদিন পারবে না, কর্পোরেট যে সমস্ত, আর বিশেষ করে এই ইদানিং আমি লক্ষ্য করছি বিভিন্ন কর্পোরেট হাসপাতালে ভিড় বেড়ে যাচ্ছে। এই জন্যই বাড়ছে, বাধ্য হয়ে মানুষ যেতে হচ্ছে, বাধ্য হয়ে যেতে হচ্ছে। এবং যদিও এই নিয়ে কোনো সংবাদ মাধ্যমে কোনো লেখালেখি হচ্ছে না, লেখা হওয়া উচিত ছিল, আমি জানি না। এখন সবাই খুব টেলিভিশনে এই বিস্ফোরক আর বিস্ফোরক আর বিস্ফোরক বলে চিৎকার করা হয়, কিন্তু বিস্ফোরক কিছুই পাওয়া যায় না, মূল কথাগুলো বাদ চলে যায়। আমার এইটাও জানা হচ্ছে না যে এই যে কর্পোরেটে যারা চালাচ্ছে বিভিন্ন বেসরকারি হাসপাতাল, তারা কিরকম ভাবে চিকিৎসাটা চালাচ্ছে এখন, এবং তারা কত টাকা নিচ্ছে, কোন কোন সমস্তটা আমাদের জানা দরকার, তথ্যটা। যাই হোক, এটা হলো একটা কাজে। এই জুনিয়র চিকিৎসকরা এটা যেটা বলছেন, এটা খুব একটা কাজের কথা নয়। এবং তাদের তো শপথ নেওয়া আছে, তারা চিকিৎসা করতে হবে তাদের, এটাও জানেন তারা। এইটা কিন্তু মমতার একটা কৌশল আছে। আগামী যে ডেট আছে, শুনানি আছে সুপ্রিম কোর্টের, তার আগে রাজ্য সরকার এই বার্তাটা দিতে চায়, একদম পরিষ্কার এই ইঙ্গিতটা দিতে চায় যে সরকার বারবার বসতে চাইছে, তাদের কাছে অনুরোধ করছে, তাদের কাজে ফিরে যেতে অনুরোধ করছে, তারা ফিরছে না।
আমি এটা একটা আমি নিজস্ব ইয়েতেও বলেছি, আমার নিজস্ব একটা এপিসোড, যে এটা কিন্তু একটা শেষ পর্যন্ত আদালত অবমাননার একটা জায়গায় পৌঁছে যেতে পারে, যদিও এখনো পর্যন্ত নয়। কারণ আদালত নিজেই বলেছে, সুপ্রিম কোর্ট, রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত নিলে নিতে পারে, হুম। কোন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা রাজ্য সরকার কিছু নেয়নি। কিন্তু এরপরে যদি রাজ্য সরকার এটা বলে, যে বারবার বলে, তখন সুপ্রিম কোর্ট কি বলবে আমরা জানি না। দেখা যাবে কি বলবে, কারণ সুপ্রিম কোর্ট নিজস্ব সেভাবে নিজের দিক থেকে ভেবে নিশ্চয়ই কিছু ব্যাখ্যা করবে, এবং বিশেষ করে জুনিয়র ডাক্তাররাও কিছু বলবেন, অনেক কিছু বলবেন। এটা তো হলো একটা বাইরের কথা। আমি হ্যাঁ। রাজ্যের কথা ভেবে বলছি যে সরকারের অবিলম্বে একটা সিদ্ধান্তে আসা উচিত, এবং সিদ্ধান্তটা যেমনই হোক, যদি সরকার খুব একটা কঠিন সিদ্ধান্ত নেয়, তাও আমরা জানতে পারবো, সাধারণ মানুষ জানতে পারবেন। রাজ্য সরকার, যারা রাজ্য সরকার বললো না আমরা ওদের সঙ্গে বসবো না, তা কিন্তু বলছে না। এটা খুব খারাপ, এটা ঠিক নয়। হ্যাঁ, এটা গততে সরকারের হ্যাঁ, দুধ। হ্যাঁ, হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, আমি একটা ঠিক এই প্রসঙ্গেই বলতে চাইছিলাম, সেটা হচ্ছে যে কালকে রাত্রিরে আমরা যেটা দেখলাম, যখন সমস্ত ব্যাপারটা আলোচনার ইয়েগুলো শর্তগুলো প্রায় ঠিক হয়ে গেল, মানে সবই জুনিয়র ডাক্তাররা মেনে নিলেন, হুম, তখন হুম, বলা হলো যে আর সময় নেই। এইটার হুম, দুটো ব্যাখ্যা হতে পারে। একটা ব্যাখ্যা, হুম, জুনিয়র হুম, ডাক্তাররা কালকে রাত্রির বেলায় বিক্ষোভ ধর্নাস্থলে গিয়ে দিয়েছেন যে তখন টালা থানার ওসি ধরা পড়ে গেছে, এবং সন্দীপ ঘোষ আরজি করের এক্স প্রিন্সিপাল, হুম, তাকেও আবার এই কেসে অ্যারেস্ট করা হয়েছে। হুম, তো সেই জন্যে হুম, তিনি আর সময় পাননি, তিনি অন্য কোনো হুম। এটাতে কোনো একটা বিপদের আশঙ্কা দেখে তিনি এটা থেকে সরে যেতে চেয়েছেন এই আলোচনা বৈঠক থেকে। এটা কে একটা তাদের কে ব্যাখ্যা। সরেছে? এই মানে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী তখন আচ্ছা, আর হ্যাঁ, তিনি আর সময় দিতে পারবেন না বলে, কারণ ওই হ্যাঁ, হ্যাঁ, সময়টাই এই হ্যাঁ, গ্রেপ্তারের ঘটনাগুলো কানে আসছে, ঠিক ওই হ্যাঁ, সময়টাতে হুম, কানে হুম, আসছে। হুম, তার আগে অবধি হুম, মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছিলেন, তার ছবি আমরা তার হুম, দেখেছি আমরা। হুম, হুম, যিনি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, তিনি শেষ মুহূর্তে হুম, কেন পিছিয়ে গেলেন, যখন তার সমস্ত হুম, শর্ত তারা মেনে নিল? এইটা কি হুম। আপনার মনে হয় যে এর কি কারণ হতে পারে? এইটার বিশ্লেষণ কি আপনার? এর এর কারণ হচ্ছে একটাই, আমি এটা বললাম যেটা, যে এই যেই মুহূর্তে কোনো একজন প্রশাসনিক কর্তা, কর্তাই বলবো, থানার ওসিও যখন একটা প্রশাসনিক, যাই হোক, মেজর সাজি বা সেজো সাজির একজন কর্তা, তিনি গ্রেপ্তার হলেন, তখন যারা আমলারা আছেন তারা প্রথমেই পরামর্শ দেবেন এখন ওদের সঙ্গে না বসাই ভালো। এটা আমলারা এই পরামর্শটা দিতে পারেন। আবার বললাম, সেখানে রাজনৈতিক নেত্রী হিসেবে মুখ্যমন্ত্রী যদি বলতেন, যে সাহস দেখাতেন, না এর পরেও আমি বসবো, এর পরেও বসবো, আমি বসতে চাইছি, আমি যদি স্বীকার করবার আমার এই ক্ষমতা না থাকে যে ওটা হয়েছে, যদি ভুল হয়ে থাকে তার ওদের তার শাস্তি হবে, এটা হবে, এই বলবার যদি তিনি সাহসটা দেখাতেন, তাহলে অনেক ভালো হতো। এবং শুধু তাই নয়, তাহলে জুনিয়র চিকিৎসক বলে নয়, রাজ্যবাসীর কাছেও তো একটা সদর্থক বার্তা যেত, যে মুখ্যমন্ত্রী এতৎ সত্ত্বেও বসলেন, এবং ঠিকই। তাতে তার স্নায়ু যুদ্ধে তিনি যতটা না জয়ী হয়েছিলেন, তার চেয়ে অনেক বেশি জয় তিনি পেতেন। এই যে পিছিয়ে যাওয়া মানেই হচ্ছে তিনি অন্যের পরামর্শ শুনে চলতে হচ্ছে। অন্যরা কারা? আবার বলছি এইটাই, অন্যরা মানে মূলত আমার মনে হয় আমলারা। যদি তাকে অন্য কেউ পরামর্শ দিয়েও থাকে, তার দলের কেউ, যেহেতু তারা ওখানে ছিলেন না, আমি তাহলে ধরে নেব না যে তারা পরামর্শ দিচ্ছেন এবং মুখ্যমন্ত্রী শুনছেন। আর যদি তারা দিয়ে থাকেন, মুখ্যমন্ত্রী তাদের ডাকা উচিত ছিল, এই বৈঠকে রাখা উচিত ছিল। তাহলে তারাও কিছু কথা বলতে পারতেন, যেগুলো মুখ্যমন্ত্রী বলতেন না। এগুলো সব রাজনৈতিক কৌশলের মধ্যে পড়ে, কোনোটাই হচ্ছে না। একটা দোদুল্যমানতা সরকারের মধ্যে ভীষণ রকম দেখা যাচ্ছে, এইটা প্রশাসনিক এইটা যে আপনি যে দোদুল। জায়গাটা বললেন, ঠিক এই জায়গাটা থেকে আমি আপনার পরে শেষ প্রশ্ন, আমার সময় প্রায় শেষ হয়ে এসছে একদম। হুম, কালকের এই মিটিংটা ভেস্তে যাওয়া, আগের হুম, দিনেরটা বলছি না, কারণ সেখানে শর্তটা হুম, তারাও রিজিড ছিল, হুম, জুনিয়র ডাক্তাররা, যে হুম, আমরা এই শর্ত মানব না। হুম, কিন্তু কালকে সব মেনে হুম, নেওয়ার পরে যে পিছিয়ে গেলেন মুখ্যমন্ত্রী, এটাতে কি হুম। জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা আরো বেশি অক্সিজেন পেয়ে গেল, এবং মুখ্যমন্ত্রী কি একটু ব্যাকফুটে চলে গেলেন সাধারণ মানুষের চোখে? সাধারণ মানুষের চোখ, আমি আমি আবার বলছি, জুনিয়র ডাক্তারদের এই যে আন্দোলন, সেটা কতখানি অক্সিজেন পেলো, কিভাবে তারা চালাবেন, আমি তা বলতে পারছি না, কেননা সেই, আমি এখনো পর্যন্ত মানুষের পার্সপেক্টিভে আমি এটা দেখছি না। এরপরে কিন্তু আরো অন্যরকম ঘটনা ঘটতে পারে, কালকেই কি ঘটবে আমরা জানি না। ঠিক। প্রচুর মানুষ, যদি সত্যিই দেখা যায় কিছু একটা, এমনও তো এমন ঘটনা ঘটতে পারে যে হঠাৎ একটা কিছু ক্রাইসিস দেখা দিল স্বাস্থ্যের,
তখন তারা কি করবেন? উই ডু নট নো। হতেই পারে সামান্য ডায়রিয়াই হয়ে যেতে পারে প্রচুর লোকের, বাচ্চারা অসুস্থ হয়ে যেতে পারে, হাসপাতাল প্রয়োজন হতে পারে, চিকিৎসার প্রয়োজন হতে পারে, তখন মানুষের আবার রাগ তাদের উপর পড়ে যেতে পারে। আমি এটা যাচ্ছি না। এমনিতেই জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনটা সমস্ত রাজ্যবাসী কেন সারা দেশের মানুষ এদের সমর্থন করেছে, এ নিয়ে কোনো তো মানে সংশয় নেই। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি স্তরের মানুষ এই সমর্থন করেছে ভীষণভাবে। কাজে সেখানেই আমরা থাকি। কিন্তু সরকারের দিক থেকে সরকারের ব্যর্থতা এই যে বারবার চোখে ফুটে আসছে সবার সামনে, এটা তো সরকারের পক্ষে ভালো একটা বিজ্ঞাপন হচ্ছে না। ঠিক। বিশেষ করে কালকের যেভাবে ভেস্তে গেল, হঠাৎ করে চন্দ্রিমা ভট্টাচার্য বেরিয়ে এসে বললেন অনেক দেরি হয়ে গিয়েছে, অনেক দেরি হয়ে গিয়েছে। কথাটা বলার কি দরকার ছিল? দেরি তো এমনিতেই হয়েছিল, বৈঠকেও তো বসতে পারতেন, এমনও তো বলতে পারতেন খানিক পরে যে আজকে অনেক দেরি হয়েছে, আবার আমরা পোস্টপোন করলাম, পরের দিন আমরা শেষ করব। এটা তো বলা যেত। তাহলে তো একটা অন্তত মনে হতো যে রাস্তায় নামা হলো, বৈঠকে গেলেন এনারা, দুপক্ষেই বৈঠক হলো, এটা তো হতো। সেটাই তো হলো না। এই যে এবং সেটা হলো না, এটা এটা সরকার একটু অবশ্যই ব্যাকফুটে গেল। সরকার গেল মানে এটা মুখ্যমন্ত্রী গেলেন খানিকটা ব্যাকফুটে। কারণ আবার বললাম এই জন্যে, কারণ মুখ্যমন্ত্রী তো সমস্ত ইয়েতে সারা দেশবাসী নয়, রাজ্যের কাছে বিশেষ করে সবাই জানেন যে মুখ্যমন্ত্রী যা করবেন দলে এবং সরকারে সেটাই শেষ কথা। কাজেই তাকেই সিদ্ধান্তটা নিতে হয় এরপরেও, এবং এইটাও তারই নেওয়া উচিত ছিল, কারোর পরামর্শে নয়। এটুকু আমি মনে করি। হ্যাঁ, ধন্যবাদ গৌতম দা, আপনি পুরো ব্যাপারটা খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন। আমরা যারা এই অনুষ্ঠানটা দেখলেন সবাই, তাদেরও নিশ্চয়ই এটা নিয়ে আরও চিন্তার খোরাক, আরও ভাবনার খোরাক আপনারা পেয়েছেন। এবং আপনারা সেই সমস্ত আপনাদের যে সমস্ত আপনাদের মন্তব্য আপনারা লিখে থাকেন কমেন্ট বক্সে, আমি আশা করব যে আপনারা সেই কমেন্ট বক্সে আবারও আপনাদের নিজের মতামত পরিষ্কার করে আপনারা জানাবেন। এবং প্রত্যেকের মতামত কিন্তু আমরা, যদি তার মধ্যে কোনো অশালীন কোনো কিছু না থাকে বা আইন বিরুদ্ধ কিছু না থাকে, সবার মতামত কিন্তু আমরা কমেন্ট বক্সে রাখি। এবং আপনারা সেটা দেখেন যে প্রত্যেকের কমেন্ট বক্সে প্রত্যেকের মতামতকে গুরুত্ব দিয়ে অন্যরাও দেখতে পান। সবাইকে অনেক ধন্যবাদ। গৌতম দা, আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। সবাইকে নমস্কার।